সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদ্ম বঙ্গবন্ধু মহিলা কলেজে অনলাইন ক্লাস শুরু করার জন্য আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো যে করোনাকালীন সময়ে আমাদের কলেজ বেসড ক্লাসরুম বন্ধ। এজন্য আমার বাড়ি আমার কলেজ এই পর্যায়ে আমরা ক্লাস নিতে শুরু করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় আমরা প্রত্যেকে বাড়িতে আছি এবং বাড়িতে বসে আমরা ক্লাস করব, সেজন্য অনলাইনে আমাদের সেই দেখার বিষয়টা রয়ে গেছে। আমি তোমাদের অর্থনীতি বিষয়ক স্যার চিন্ময় সরকার, একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা অংশটি আমরা আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি আমাদের অনেক কিছুর চাহিদা রয়ে গেছে। আমাদের বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন সবার কাছ থেকে এই চাহিদা শব্দটি অনেকবার আমরা শুনেছি, কিন্তু সেই চাহিদা আর অর্থনৈতিক চাহিদা একটু ভিন্ন রকমের। আমরা গ্রাম্য ভাষায় বলি বা শহরী ভাষায় বলি, চাহিদা বলি যে আমার অমুক জিনিসের চাহিদা আছে, আমার শার্টের চাহিদা আছে, আমার প্যান্টের চাহিদা আছে, আমার খাতা কলমের চাহিদা আছে। এইভাবে আমাদের প্রচুর রকমের চাহিদার কথা বলে থাকি। যে কেউ বলতে পারে আমার এরোপ্লেন কেনার চাহিদা আছে, আমার বিরাট বিরাট জাহাজ কেনার চাহিদা আছে। এসব আমরা সাধারণভাবে চাহিদা বলে থাকি, কিন্তু অর্থনীতিতে আমরা এটাকে চাহিদা বলি না। কারণ আমাদের চাহিদা পূরণ করতে হলে তিনটি শর্তের প্রয়োজন হয়। যেমন কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, ওই জিনিস কেনার সামর্থ্য থাকতে হবে, এবং বাজারে যে দামে বিক্রি হয় সেই দামে কেনার ইচ্ছা থাকতে হবে। তাহলেই আমরা অর্থনীতিতে চাহিদা বলে থাকি। এজন্য অধ্যাপক পেনশন বলেছে যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে ওই দ্রব্য ক্রয়ের সামর্থ্য ও নির্দিষ্ট দামে কেনার ইচ্ছাকে চাহিদা বলে থাকি। তাহলে আমরা চাহিদার কয়টি বৈশিষ্ট্য পাচ্ছি? তিনটি বৈশিষ্ট্য। এখন যে ওই দ্রব্য ক্রয়ের ইচ্ছা, নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয়ের ইচ্ছা, এবং ওই দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, তাহলে আমরা তাকে চাহিদা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা চাহিদা বলতে কি বুঝি সে বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপর যে আমরা দেখব চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা আলোচনা থেকে দেখেছি কোনো দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। তো আমরা যখন বাজারে কেনাকাটা করতে যাই বা কোনো জিনিস কিনতে যাই, তখন দামের সাথে আমাদের এই কেনাকাটার একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে। যেমন কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে আমাদের কেনার পরিমাণটা সাধারণত কমে যায়। আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে বাজারে গিয়েছি, কেনার সময় যখন দেখব ওই দ্রব্যের দাম অনেক বেশি, তখন কেনার পরিমাণটা কমে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা দামের উপর নির্ভর করে। এমনি আরও অনেক বিষয়ের উপর চাহিদা নির্ভর করে। তাহলে প্রথমত আমরা দেখলাম ওই নির্দিষ্ট দ্রব্যের দামের উপর ওই দ্রব্যের চাহিদা নির্ভর করে। এরপরে নির্ভর করে বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম। যেমন আমাদের চিনি এবং গুড়ের কথা বলতে পারি। বাজারে যদি দেখি যে চিনির দাম বেড়ে গেছে, তখন আমরা গুড় কেনার দিকে যাই। অর্থাৎ বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বেড়ে গেলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণটা বেড়ে যায়, কারণ অন্য দ্রব্যের পরিমাণটা আমরা বেশি কিনে থাকি। কিন্তু যে জিনিসটার দাম বেড়ে গেল সেটা কেনার পরিমাণটা কমিয়ে দেয়। পরিপূরকের ক্ষেত্রেও অনুরূপভাবে ঘটে যে কোনো জিনিসের, যেমন পরিপূরকের ক্ষেত্রে আমরা বলতে পারি দুটি দ্রব্যের কথা বলতে পারি। আমরা যদি পিঠা তৈরি করতে চাই, তাহলে চালের গুঁড়ার সাথে চিনির প্রয়োজন হয়। এখন বাজারে যদি চিনির দাম অনেক অনেক বেড়ে যায়, তাহলে আমরা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো কেনা কমিয়ে দেবো, কারণ আমরা পিঠা তৈরি করবো কম। এইভাবে দেখা যায় কি বিকল্প বা পরিপূরক দামের উপরও চাহিদা নির্ভর করে। এরপরে চাহিদা নির্ভর করে ওই ব্যক্তির রুচি এবং অভ্যাসের উপর। মানুষ যে দ্রব্য ভোগ করে নিয়মিত, সে সমস্ত জিনিসের দাম বাড়লেও চাহিদা কমে না, কারণ তার অভ্যাসের যত কারণে সে ওই জিনিসটা ভোগ করে। তাহলে কোনো জিনিসের চাহিদা তার রুচি বা অভ্যাসের উপরে নির্ভর করে। সেই দ্রব্য পেতে গেলে তাকে নির্দিষ্ট দাম দিতেই হয়। এরপরে আসে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ক্ষেত্রে কি ঘটে যে
বিজ্ঞাপনের মাধ্যমে যখন আমাদেরকে জানিয়ে দেয় যে অমুক জিনিস ভালো তমুক জিনিস ভালো, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে চাহিদা তৈরি হয়। তাহলে এটাও একটা বিজ্ঞাপনটার একটা চাহিদা নির্ধারণ। এরপর আসে বিভিন্ন দ্রব্যের আন্তর্জাতিক বাজারে সেই দ্রব্যের উপস্থিতি, এটাও কিন্তু চাহিদার একটা নির্ধারণ। সরকার যদি দ্রব্যের ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলেও চাহিদার পরিমাণ কি হয়, সাধারণত কমে যায়। কারণ ট্যাক্স আরোপ করলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় এবং ক্রয় সামর্থ্যটা কমে যায়। এজন্য সরকারের নীতিমালার উপরেও আমাদের চাহিদা নির্ভর করে। তাহলে আমরা মোটামুটি বেশ কতগুলো চাহিদা নির্ধারণ দেখতে পেলাম। কি কি দেখলাম আমরা আরেকবার সামারাইজ করে নিই। যে নির্দিষ্ট দ্রব্যের দাম, বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার রুচি পছন্দ, ভোক্তার অজ্ঞতা, বিজ্ঞাপন, সরকারি নিয়ম নীতি, এ সমস্ত বিষয়ের উপর চাহিদা নির্ভর করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো জিনিস দেখলাম যে চাহিদা বলতে কি বুঝি এবং চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এরপর আমরা আসি চাহিদা বিধি। বিধি বলতে সাধারণত কিছু নিয়ম নীতির আওতায় বলা হয়। আমরা দেখেছি ইতিমধ্যে আলোচনা থেকে জানতে পেরেছি যে চাহিদার পরিমাণ তার দামের উপর নির্ভর করে, অর্থাৎ দাম এবং চাহিদা এই দুটি বিষয়। এই দুটি বিষয়ের মধ্যে নির্ভর করে যে বিধি রচিত হয় তাকে আমরা সাধারণত চাহিদা বিধি বলে থাকি। চাহিদা বিধি কাকে বলছি? দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক তাকে চাহিদা বিধি বলে। এবং এক্ষেত্রে চাহিদার যে নির্ধারণের কথাগুলো আমরা বলেছি, এইগুলো থেকে যদি অপরিবর্তিত থেকে শুধু দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমে যায়, আর যদি দাম কমে যায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এটাকে আমরা চাহিদা বিধি বলে থাকি। চাহিদা বিধিটি আমরা একটি চাহিদা সূচি এবং রেখার সাহায্যে দেখার চেষ্টা করি। আমাদের ব্ল্যাকবোর্ডে ইতিমধ্যে আমরা চাহিদা সূচিটি তৈরি করে রেখেছি। তোমরা খেয়াল করো যে কোনো জিনিসের দাম যদি 10 টাকা হয় তাহলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। আমরা একটু লিখে নিই, এটা টাকা আর এটা একক। তাহলে দেখো আমরা এখান থেকে দেখছি যে কোনো দ্রব্যের দাম যদি 10 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ হয় 20 একক, এবং দাম যদি বেড়ে 20 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ হয় 15 একক। আর যদি দাম আরো বেড়ে 30 টাকা হয় তাহলে দ্রব্যের পরিমাণ তথা চাহিদাযুক্ত দ্রব্যের পরিমাণ 10 এককে আসে। অর্থাৎ দেখছি দাম বেড়ে গেলে চাহিদার পরিমাণ কি হয়, কমে যায়, আর দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এই বিষয়টা আমরা একটু রেখাচিত্রের সাথে দেখার চেষ্টা করি। পাশে আমাদের লেখা আছে যে ওয়াই অক্ষে দাম এবং ও এক্স অক্ষে পরিমাণ। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট ছকটি স্থাপন করি যে 10 টাকা যখন দাম তখন চাহিদার পরিমাণ 20 একক। আমরা একটু দেখার চেষ্টা করি 10 টাকা আর 20 একক। এই নির্ধারিত একটা বিন্দু পেলাম, এই বিন্দুর নাম দিলাম এ। ঠিক একইভাবে 20 টাকা দাম যখন চাহিদার পরিমাণ 15 একক এবং দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। এই নির্ধারিত যে বিন্দুগুলো আমরা যোগ করলাম, যোগ করে এ বি সি, এই যে তিনটি বিন্দু পেলাম সেই তিনটি আমরা যোগ করে দিই। সরি, এই যে রেখাটা পাইলাম এটি চাহিদা রেখা। এটা চিত্রটি হলো চাহিদা বিন্দু অনুযায়ী চাহিদা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে কি ঘটে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, আর দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এটাকে আমরা চাহিদা বৃদ্ধি বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে তিনটা বিষয় ইতিমধ্যে দেখার চেষ্টা করলাম। চাহিদা বলতে কি বোঝায়, চাহিদা নির্ধারক কি কি, এবং চাহিদা বৃদ্ধি কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বলেছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এটা কিন্তু সবসময় ঘটে না। আমাদের সমাজে বিভিন্ন সময় এই ব্যতিক্রম ঘটে থাকে। তাহলে কি কি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে সেগুলো আমরা এক নজর দেখার চেষ্টা করি।
কি কি ক্ষেত্রে ঘটে? আমরা জানি যে ক্রেতার আয় যদি বেড়ে যায় তখন কি ঘটে? ক্রেতার যদি আয় বেড়ে যায় তখন মানুষের ক্রয়ের সামর্থ্য বাড়ে। সেক্ষেত্রে ক্রেতার আয় বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা তথা সামর্থ্য বেড়ে যায়, তখন দ্রব্যের দাম বাড়ে, মানুষ বেশি পরিমাণ কেনার চেষ্টা করে। তাহলে এক্ষেত্রে আমার চাহিদা বৃদ্ধিটি খাটে না, এটা একটা চাহিদা বৃদ্ধির ব্যাপার। 2 নম্বর ডিপেন্ড দ্রব্য। ডিপেন্ড দ্রব্য বলতে বোঝায় সাধারণত নির্দিষ্ট দ্রব্যের কথা আমরা বলে থাকি, কিন্তু আসলে এটা নির্দিষ্ট নয়। সাধারণত সমাজ ব্যবস্থার দরিদ্র মানুষগুলো সাধারণত নিম্ন মানের যে দ্রব্য সেইগুলো ব্যবহার করে থাকে। যেমন একটা সমাজের দরিদ্র ব্যক্তিগণ মোটা চাল, মোটা কাপড় এগুলো ব্যবহার করে তারা জীবন ধারণ করে। এখন মুদ্রাস্ফীতি বা অন্য কোনো কারণে যদি বিভিন্ন দ্রব্যের দাম অনবরত বাড়তে থাকে তখন তাদের অন্যান্য আনুষঙ্গিক জিনিস কেনার পরিমাণটা কি হয়? কমে যায়। তখন তাদের সম্পূর্ণ আয়টা মোটা কাপড়ের জন্য ব্যয়িত হয়। ফলে এই যে নিকৃষ্ট মানের দ্রব্য কথা বলছি সেগুলো দাম যত বাড়ে ওই শ্রেণীর লোকের কাছে ওইটির ক্রয়ের পরিমাণ তত বেড়ে যায়। এক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি খাটে না যে দাম বেড়ে গেল বলে ক্রয়ের পরিমাণ কমে যাবে, এই ঘটনাটা এক্ষেত্রে ঘটে না। আমরা আরেকটি ঘটনা দেখি, ভেবলেন দ্রব্য। ভেবলেন নামক একজন অর্থনীতিবিদ এই বিষয়টা সম্পর্কে বলেছেন, সেজন্য ভেবলেন দ্রব্য বলা হয়। তিনি বলেছেন যে ধনিক শ্রেণীর কাছে যে জিনিসের দাম যত বাড়ে সেই জিনিসের চাহিদা তাদের কাছে তত বাড়ে। যেমন যদি গাড়ির দাম অনবরত বাড়তে থাকে এবং নতুন নতুন ব্র্যান্ড আসে তখন কম দামি ব্র্যান্ডটা বিক্রি করে অথবা রেখে তারা নতুন দামি যে ব্র্যান্ডের গাড়ি আসে সেই গাড়িটা কেনার চেষ্টা করে। আবার যদি গাড়ির দাম কমে যায় তখন ওই ধরনের গাড়ি বা ওই মডেলের গাড়ি কেনা বাদ দিয়ে ভিন্ন দিকে চলে যায়। অথবা দেখা যাচ্ছে স্বর্ণের দাম যদি কমে যায় তাহলে স্বর্ণের কেনার পরিমাণ কমিয়ে দিয়ে তারা প্লাটিনাম বা অন্যান্য দামি ধাতু ব্যবহার করার চেষ্টা করে। এগুলোকে ভেবলেন ব্যাখ্যা করেছেন বলে এই সমস্ত দ্রব্যকে ভেবলেন দ্রব্য বলা হয়। এর আরো একটি নাম আছে বাহ্যাড়ম্বরপূর্ণ দ্রব্য, অর্থাৎ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। ভোক্তার রুচি পছন্দ। কোনো কারণে যদি মানুষের রুচি পছন্দের পরিবর্তন ঘটে সেক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধি খাটে না। কারণ আমার খুব পছন্দের যে কাজগুলো ছিল, যে পছন্দ যে জিনিসগুলো ছিল সেইগুলো যদি আজ অপছন্দ করা শুরু করি তাহলে দেখা যাচ্ছে তার দাম কমে গেলেও আমার কাছে তার চাহিদাটা বাড়বে না। ঠিক তেমনি আমার কোনো জিনিস যদি পছন্দের তালিকায় থাকে বা সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে সেই সমস্ত দ্রব্যের দাম যতই বাড়ুক আমার কিন্তু ক্রয়ের পরিমাণটা কমবে না। তাহলে দেখছেন রুচি পছন্দের পরিবর্তন করতে বা রুচি পছন্দ থাকলে সেই সমস্ত দ্রব্যের দাম কমলে বা বাড়লে ক্রয়ের পরিমাণটা সাধারণত কমে না। এরপরে আসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য চাল, ডাল, তেল, লবণ এগুলো সবসময় লাগে। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা খাটে না, কারণ আমাদের এই সমস্ত জিনিস মানুষের বেঁচে থাকার জন্য চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন এ সমস্ত জিনিস সবসময় লাগে। ফলে এ সমস্ত জিনিসের দাম বেড়ে গেলেও মানুষের ক্রয়ের পরিমাণটা কখনোই কমে না, কারণ বেঁচে থাকার সাথে আমাদের নির্দিষ্ট পরিমাণ অবশ্যই খেতে হয়, আমাদের নির্দিষ্ট পরিমাণ করতে হয়। এই পর্যায়ের ক্ষেত্রে এই চাহিদা বৃদ্ধিটি থাকে না। তাহলে আমরা কি দেখলাম? চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হিসেবে দেখছি ক্রেতা আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা বৃদ্ধি থাকে না। বিজ্ঞান দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয়, ভেবলেন দ্রব্য বা বাহ্যাড়ম্বরপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয়, রুচি পছন্দ থাকলে সেগুলোর ক্ষেত্রে কার্যকর নয়, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও আমাদের চাহিদা বৃদ্ধি কার্যকর নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 4টি বিষয় দেখার চেষ্টা করলাম। এবং আরো একটা কথা বলি যে এই করোনা কালীন সময়ে আমরা এই সমস্ত জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়
এবং আমাদের পড়াশোনা যেহেতু চালিয়ে যেতে হবে সেজন্য এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে আমরা আজকের ক্লাসে মোটামুটি 4টা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম আরো এক নজর দেখি। চাহিদা বলতে কি বোঝায় সে বিষয়টা আমরা একটু দেখলাম। চাহিদা বিধি বলতে কি বোঝায় সে জিনিসটা দেখলাম। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে সে জিনিসগুলো আমরা দেখলাম, এবং চাহিদা বিধির ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে ঘটে সেগুলো আমরা মোটামুটি দেখার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই আলোচনা থেকে বুঝতে কষ্ট হলে বা যে বিষয়গুলো তোমাদের বোঝার জড়তা আছে সেগুলো তোমরা আন্ডারলাইন করে রেখো, এবং আগামী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা মূল পাঠ্য বই যেগুলো আছে সেগুলো থেকে আরো চর্চা করার চেষ্টা করবে। তাহলে বিষয়টা আরো সাবলীল হয়ে উঠবে তোমাদের কাছে এবং আরো আনন্দময় হয়ে উঠবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।